ম্যাম আসসালামু আলাইকুম। সাদিয়া বলো কি বলবা? অ্যাসাইনমেন্ট তৈরি করছো? হ্যাঁ, ফার্স্ট এডটা হয়েছে। শুধু বাংলাটা? না, বাংলা, আর ইংলিশ আর ইংরেজি? রসায়নেরটা 3টা হয়েছে। আচ্ছা, তোমারটা ইংলিশটা মানে কিভাবে করছো? খাতার খাতার উপর নাকি প্রশ্ন লিখতে হবে হ্যাঁ, ভিতরে? মানে খাতা ইউনিট প্রশ্ন 4 লিসন 1 এরকম করে লিখে মানে বইয়ের মধ্যে যে আছে প্রশ্নটা আছে ওটাই লিখতে হবে নাকি শুধু প্রশ্নটা কি লিখছো নাকি? হ্যাঁ, প্রশ্নটাও তুলছি, তার নিচে অ্যান্সার লিখছি। আর ম্যামের কথা শোনা যাচ্ছে না। তারপরে বিষয়বস্তু হ্যালো বলো। মানে বললাম যে কভার পেজের উপরে যে অধ্যায় ও বিষয়বস্তু শিরোনাম আছে ওখানে মানে ইউনিট 4 এগুলো লিখবো নাকি ওই প্রশ্নটা লিখতে হবে? কোনটা লিখবো প্রশ্ন ওটা লিখবো বুঝতে কেন? পারি
মানে ইউনিট 4 লিসন 1 এটা? হ্যাঁ। মানে ফেরি বোর্ড। কালকে স্যারকে ফোন দিয়েছিলাম। একজন বলতেছে যে স্যার বলতেছে, একটা স্যার বলতেছে প্রশ্ন লিখতে হবে না। ম্যাডাম বলতেছে লিখলেও হবে, না লিখলেও হবে। বাংলা ওইভাবে লিখছো নাকি? হ্যাঁ, বাংলাতেও প্রশ্নটা লিখছি। আহ, ম্যামের আমি কথা শোনা ম্যাডামকে ফোন যাচ্ছে না। দিয়েছিলাম, হ্যাঁ আমি ফোন দিছিলাম, পরে ম্যাডাম বললাম যে লিখতে হবে, বলতেছে লিখলেও হবে, না লিখলেও হবে। ও, মিষ্টি? মার্জিন করছো না খাতা? হ্যাঁ হ্যাঁ, মার্জিন করছি। কে মার্জিন করতেছে না? কিন্তু সমাজে অনলাইন ক্লাসে সমাজ স্যার বললো না যে মার্জিন করতে হবে চারদিকে। হ্যাঁ। কি রে? এই নিশি, হ্যাঁ, কেমন আছিস? এই তো আলহামদুলিল্লাহ ভালো। তুই কেমন আছিস? এই তো ভালো আছি। কি ম্যামের করিস? কথা কি শোনা যাচ্ছে না। ম্যাডাম কোথায়? ম্যামের কথা শোনা যাচ্ছে না। কোথায় ম্যাডাম? আমি তো নিজের চোখে দেখবার পারছি না। ম্যাডামও খোঁজ, ম্যাডাম তো খোঁজো। হ্যাঁ, সেটাই ঠিক বলছে তাহিরা এবার। কি রে, সুপ্তিরা সবাই ভালো আছে? কথা হয়? না, কারোর সঙ্গেই কথা ম্যাম, হয় না। আমরা আপনার কথা শুনতে পাচ্ছি না। আরো জোরে 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 বল। কারো এ গলা ঠিক মাইক কর। না। কি ব্যাপার? না ম্যাডাম রে দেখা যায় না, ম্যাডামের কথা শোনা যায়। কিন্তু কথা শোনা যাচ্ছে না। কি করা যায় বল? হাদিয়া কিন্তু আজকে যাইতেই রেজাল্ট হবে। হইছে। কিসের? কিসের রেজাল্ট রে? অর্ধবার্ষিকের ক্লাস ম্যাম, আপনি মিউট গুগল হয়ে আছেন। ক্লাসরুমে দেখ। পরীক্ষার রেজাল্ট দিছে? Yes. তাই তাহলে দেখা লাগবে। তোরা সবাই ভালো আছিস? ভালোই করছিস তুই। মানে রেজাল্টও দেখলাম। আমার রেজাল্ট দেখলি? তাসলিমা শুনতে প্লাস না মাইনাস? ম্যাম, এই, এখন প্লাস না আমাদের মাইনাস? যাচ্ছে। মনে নাই অত দূর। তোমরা একদম কথা বলবে না, ফেল না করলেই হলো। সবাই হ্যালো চুপ ম্যাডাম। করো। দেখো, এই নিশি চুপ কর। একদম চুপ করবে। গত ক্লাসে আমরা দেখেছিলাম যে 12ই মে বুধবার পর্যন্ত শেষ করেছি যে জামিকে স্কুলে যেতে দেওয়া হবে না এবং তারা কয়েকজন বন্ধু মিলে কি করবে, বাসায় বসেই তারা পড়াশোনাটা কমপ্লিট করবে। এবং তারপরের যেটা ডে দেখো, 17ই মে সোমবার 1971, এখানে আমরা দেখতে পাচ্ছি যে রেডিও টিভিতে যে বিখ্যাত ব্যক্তিরা আছে তাদেরকে দিয়ে তো তারা প্রোগ্রাম করিয়েই নিচ্ছে। মানে কি, পাকিস্তানি সেনারা কি করছে যে তাদের পক্ষে সব বক্তব্য দিয়ে নিচ্ছে, তারপরেও তাদের সুবিধা হচ্ছে না। তখন কি করেছে তারা, সেদিনের যে কাগজ আছে, পেপার আছে, সেই পেপারে 35 জন বুদ্ধিজীবী এবং শিল্পীর নাম দিয়ে কি করেছে, বিবৃতি বের করেছে। সেই বিবৃতিটা কি এক অক্ষরও সত্য ছিল না। পাকিস্তানিরা তারা তাদের নিজেদের মতো করে কি করেছে, যে একটা বিবৃতি তৈরি করে সেই সব বুদ্ধিজীবী এবং শিল্পীদের এরকম করে মনে করো মাথায় ঘাড়ে বেয়োনেট এরকম ঠেকিয়ে বলছে যে কি করো, সই করো, তাই না? যে তার মধ্যে কোনো সত্যতা ছিল না, কিন্তু তারপরেও কি হয়েছে যে এইসব বুদ্ধিজীবী এবং শিল্পীরা বাধ্য হয়েছিল সেই সিগনেচার দিতে। তারপরে যখন কি করলেন, লেখিকা সেই পেপার সকালবেলা যখন খুলে দেখলেন যে এরকম 55 জন বিবৃতির নামে এত মিথ্যা মিথ্যা, মনে করো যে বুদ্ধিজীবীর নামে এত মিথ্যা বিবৃতি বের হয়েছে, যে উনি এখানে বলছে যে এই সব যদি ওনারা দেখতেন তাহলে নিজেরাও বিশ্বাস করতে পারতেন না যে আসলে এটা কি আমি লিখেছি, যে আমার পক্ষে এই বিবৃতি দেওয়া কোনোভাবেই সম্ভব নয়।
তো এখানে লেখিকা বলছেন যে তারা এটা বলতেন যে ধরনী দ্বিধা হও, মানে কি পৃথিবী তুমি কি হয়ে যাও, ভাগ হয়ে যাও, আমি ভিতরে ঢুকে যাব লজ্জায় যে আমি একজন কি যে দেশের হলো মুক্তিযুদ্ধের পক্ষের লোক বা একনিষ্ঠ দেশপ্রেমিক কিংবা পাকিস্তানিদের বিপক্ষে আমি কি করছি, আজীবন লড়াই করে আসছি যে আমাদের এই দেশে তারা যে অত্যাচারগুলি করছে, অথচ তাদের নামে যদি এরকম পাকিস্তানীয় পক্ষে যদি কোনো বিবৃতি দেওয়া হয় তাহলে তার কিরকম লাগবে। তো এখানে সেই জন্যই বলছে যে তারা যদি এটা দেখতেন তাহলে বলতেন যে ধরনী দ্বিধা হও, আমি ভিতরে চলে যাব। আর এখানে উনি আরো একটা বলছেন যে গোয়েবলসের কথা বলা আছে, যে সেই জার্মানি বংশোদ্ভূত যে হিটলারের সহযোগী কি ছিল, এই গোয়েবলস ছিল। তাহলে এই গোয়েবলস এত মিথ্যা মিথ্যা রাজনৈতিক বিবৃতি লিখতেন, দিতেন এবং মানে ছড়াতেন। তো এখানে সেই গোয়েবলসের সঙ্গে তুলনা করা হয়েছে যে এই বিবৃতিগুলা সেই গোয়েবলসও হয়তো বা লিখতে পারতেন না এরকম। তো সেই জন্য লেখিকা এখানে বলছেন যে ওনার খুব ইচ্ছা করে যে আসলে এই বিবৃতিগুলো কে লিখেছিল এইসব বুদ্ধিজীবী এবং শিল্পীদের পক্ষে। এরপরে দেখো পরের বলছে 25 মে মঙ্গলবার 1971 আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কি ছিল, জন্ম জয়ন্তী ছিল। তো সেবার ঢাকায় কি করছে, ইসলামিক ফাউন্ডেশন খুব মনে করে ধুমধাম করে তার জন্মদিনটা পালন করেছিল। তো সেই সন্ধ্যার সময় কি করছে যে টিভির সামনে বলছে বসেছিলাম, মানে কি লেখিকা সন্ধ্যার সময় টিভি দেখছে যে আসলে দেশের কি পরিস্থিতি, কিংবা আজকে যে কাজী নজরুল ইসলামের যারা সংস্কৃতি মোনা তারা কি করে এইসব কবি সাহিত্যিকদের এগুলো বিষয় নিয়ে তাদের বেশি আগ্রহ থাকে সবসময়। তো তিনি সেই জন্য বসেছিল। তো দেখছে যে তার ছোট ছেলে জামি বলছে যে সিঁড়ির মাথা থেকে মুখ বাড়ায় সে মাকে ডাকছে যে মা তাড়াতাড়ি এসো, তো তাড়াতাড়ি এসো, বলছে যে নতুন একটা প্রোগ্রাম হচ্ছে। তারপরে লেখিকা বলছে যে উনি সিঁড়ি দিয়ে দৌড়ে কি করলেন, উপরে দোতলার ঘরে উঠে গেলেন। তিনি গিয়ে দেখলেন যে বাংলাদেশ কি বলছে, বাংলা বেতার, বেতার মানে কি রেডিও, তারবিহীন যেটাতে শোনা যায়। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে সেই বেতারে তিনি একটা নতুন কণ্ঠস্বর শুনছেন। বলছে যে সেই কণ্ঠস্বরটা তিনি কিছুক্ষণ শোনার পরে যেন চেনা চেনা মনে হচ্ছিল, কিন্তু যিনি পড়ছিলেন সেই তার কণ্ঠস্বরটা তিনি নাম বলেছেন যে তিনি সালেহ আহমেদ। তো লেখিকা বলছে যে নিশ্চয়ই মানে সালেহ আহমেদ হবে কি, মানে মুখ না দেখলে আসলে উনি বুঝতেও পারছেন না যে গলাটা কার, কিন্তু মনে হচ্ছে যে আমি এই গলাটা অনেকবার শুনেছি। তো রুমি বলছে যে লেখিকার বড় ছেলে বলছেন যে নিশ্চয়ই এটা ছদ্মনাম ব্যবহার করেছে। তো তখন লেখিকা বলছে যে হ্যাঁ তবে ঢাকারই লোক হবে। বলছি এটা হয় আমি ওনার নাটকে কোথাও ওনার ডায়লগ শুনেছি অথবা আবৃত্তি শুনেছি। তো যাই হোক, বলছে যে এই কণ্ঠস্বরটা কি করলো, একটা কথিকা পড়লেন, চরমপত্র। কথিকা মানে কি, ক্ষুদ্র আয়তনের একটা লেখা, যেটা কি করা হয় সেই বুদ্ধিজীবী মুক্তিযোদ্ধা যারা আছে সেই মুক্তিযোদ্ধাদেরকে অনুপ্রেরণা দিয়ে দিয়ে কিছু কি নিবন্ধ প্রবন্ধ সেখানে পাঠ করা হয়, যে তোমরা কি করো, যে যুদ্ধ চালায় যাও বা যতটা তোমাদের যার যা কিছু আছে বা যে ক্ষমতা আছে যেরকম করে প্রতিরোধ করা দরকার তোমরা পাকিস্তানিদের বিরুদ্ধে কি করো, প্রতিরোধ গড়ে তোলো। এই যে একটা ইন্সপিরেশন মূলক যে বক্তব্য বা ছোট লেখা সেটাকে বলা হয় কথিকা। আর চরমপত্র হলো মৃত্যুর পূর্বে কি করা হয়, যে যেটা নোটিশ দেওয়া হয় যে তোমাদেরকে বারবার আমরা আলটিমেটাম দেই, আর একবার যদি কথা বলো তাহলে কি করব, ক্লাস থেকে একদম বার করে দিব। তো এই যে একটা বিষয়, তো এরকম মানে মৃত্যুর পূর্বের যে একটা লিখিত উপদেশ বা শেষবারের মতো সতর্ক করে দেওয়া, তো সেই অনুপ্রেরণা দেওয়ার জন্য কি করতেন যে এই সব এই চরমপত্র এই কথিকা, আমাদের বগুড়ার এমআর আক্তার মুকুল ছিলেন, ওনার বাড়ি মহাস্থানগড়ে ছিল, তো উনি সেই সময় এই ভূমিকাটা পালন করেছেন, এমআর আক্তার মুকুল। তো যখন উনি এরকম এই চরমপত্র এগুলো পড়ছিলেন তখন উনি ওটা ঢাকাইয়া ভাষাতে করছিলেন। তো লেখিকা এখানে বলছে যে শুনতে বেশ মানে মজাই লাগছিল আর কি। মানে উনি এটা বলেছেন যে মানে গাজুরিয়া মায়ের, বলছে গাজুরিয়া মায়ের চোটে মরে কাদার মধ্যে শুয়ে থাকতে হবে, এটা হলো আলটিমেটাম দিয়েছে যে
তোমাদেরকে কি দেওয়া হলো, যে তোমাদেরকে এমন মার মারবো যে তোমাদেরকে ওই কাদার মধ্যে শুয়ে দিব। মানে কি, যে আমরা প্রথমেই দেখেছি যে 1971-এর যে প্রাকৃতিক অবস্থা কি দুর্যোগপূর্ণ ছিল, অত্যন্ত বৃষ্টি ছিল, তাহলে কর্দমাক্ত রাস্তাঘাট হবে, এটাই স্বাভাবিক। তো এখানে সেই গাজুরিয়া মায়ের, এটা মানে লেখিকার ছোট ছেলে জামি বুঝতে পারছিল না যে গাজুরিয়া মায়ের কি, এটা আবার কি জিনিস। তো তখন রুমি বলছিল যে আসলে আমিও জানি না, এটা একটা ঢাকাইয়া ভাষায়, তো আমার ওই ঢাকাইয়া কোনো বন্ধুকে আমি জিজ্ঞেস করে নিয়ে তারপরে তোমাকে কি করব পরে বলবো। তো আসলে গাজুরিয়া মানে কি, গজারি কাঠ অথবা গজারি কাঠের মতো শক্ত যে লাঠি আছে, সেই লাঠি দিয়ে মনে করো মার অর্থে এটা বোঝানো হয়েছে। তো এরকম করে কি করছিল, আলটিমেটাম দিচ্ছিল। তো আমরা দেখতে পাবো যে আসলে উনি যে সালে আহমেদ নামটা ব্যবহার করেছে, এটা আসলে হাসান ইমামের কণ্ঠ ছিল। তারপরে এখানে এরকম আলোচনায় গিয়েছে, তারপরে বলছে ওই যে মুক্তি ফৌজের গেরিলা তৎপরতার কথা বলছে ঢাকার 6 জায়গায় গ্রেনেড ফুটেছে। তার মানে কি, যে পাকিস্তানিরা চারদিক থেকে ঢাকাকে এমন ভাবে ঘিরে রেখেছিল, কিন্তু যখন বলছে যে এই ঢাকার মানে মুক্তি ফৌজরা ঢাকার 6 জায়গায় কি করেছে, যে গ্রেনেড হামলা করেছে, এই কথাটা শুনে লেখিকার প্রথমত বিশ্বাসই হচ্ছিল না যে যারা পাকিস্তানিরা মনে করো ছেয়ে গেছে সমস্ত ঢাকায়, তাহলে সেখানে এই মুক্তি ফৌজ যারা ছোট ছোট গেরিলা বাহিনী গঠন করেছে, কিংবা যাদের এরকম কোনো ট্রেনিং ছিল না আমাদের এই মানে পূর্ব পাকিস্তানের মানুষদের কাছে, বা এরকম কোনো মানে প্রশিক্ষণ ছিল না, অস্ত্র ছিল না, শস্ত্র ছিল না, তাহলে তারা কি করে এর মধ্যেই আবার কি করছে, যে হামলা চালানোর চেষ্টা করছে, প্রতিপক্ষকে প্রতিরোধ করার চেষ্টা করছে। তো সেই জন্যই লেখিকা এখানে বলেছেন যে মুক্তি ফৌজ কথাটা এত ভারী, যে এরকম অত্যাচারী সৈন্য দিয়ে ঘেরা অবরুদ্ধ ঢাকা শহরে বসে মুক্তি ফৌজ শব্দটা শুনলেও কেমন যেন অবিশ্বাস্য মনে হয়। যে লেখিকার কাছে মনে হচ্ছে যে এখানে আবার মুক্তি ফৌজ তারা আবার পাকিস্তানিদের বিপক্ষে কাজ করার মতো একটা পরিস্থিতি তৈরি করে নিয়েছে, এটা আসলে লেখিকা যেন বিশ্বাসই করতে পারছিলেন না। কিন্তু তারপরেও কোথাও যেন তার মনের কোণে একটা আশা জেগে উঠছিল যে হয়তো বা কি হবে, যে মানুষ বলে না যে একটু একটু করেই হয়তো বা একদিন সত্যিকারের মানে জয়লাভ আমরা করতে পারবো। তো এরকম করেই আমাদের এই অংশটা শেষ হয়েছে। এরপরে দেখো বলা আছে 5 সেপ্টেম্বর রবিবার 1971, বলছে যে একটা কঠিন বিষয়ে সিদ্ধান্ত নেবার ব্যাপারে গত দুদিন থেকে শরীফ আর আমি খুব দ্বিধা দ্বন্দ্বে ভুগছি। রুমিকে কি করে বের করে আনা যায়। তার মানে কি, অলরেডি আমি তোমাদেরকে বলেছিলাম যে সেই রুমি, জামি এবং লেখিকার যে হাজবেন্ড সবাইকে কি করেছিল, ধরে নিয়ে গিয়েছিল। তো জামি এবং লেখিকার স্বামীকে ছেড়ে দিলেও কি করেছিল, বড় ছেলেকে ছেড়ে দিয়েছিল না। তাহলে তাকে যে আটকে রেখেছে, তাহলে তাকে তো এখন কি করতে হবে, বের করে নিয়ে আসতে হবে। কিন্তু কি পন্থায় বের করে নিয়ে আসবে, এগুলো তাদের পরিবারে যখন আলোচনা করছিল, তখন এক একজন এক এক রকমের সিদ্ধান্তের কথা ভাবছিল, এবং মনের মধ্যে দ্বিধা হচ্ছিল যে তাদের আসলে কোনটা করা উচিত, কোনটা করা উচিত নয়। কারণ এই খুনি সরকার, পাকিস্তানি সরকারের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে বা সেই যুদ্ধের বিভিন্ন ভাবে যখন তারা মুক্তিযোদ্ধাকে সাহায্য করছিল, এই অবস্থায় যখন তাকে ধরে নিয়ে গিয়েছে, তখন মানে তাদের কাছে তো নিশ্চয়ই কি করা লাগবে, হয় ছোট হতে হবে, না হলে ক্ষমা চাওয়া লাগবে, বা প্রাণ ভিক্ষা চাইতে হবে, মানে কোনো না কোনো একটা মানে পন্থা অবলম্বন করে তাদের কাছে নত হয়ে তারপরে না রুমিকে বের করে নিয়ে আসেন হয়তো বা একটা কি রাস্তা তৈরি হতে পারে। কিন্তু তাদের কথা এটা যে যাদের বিপক্ষে যুদ্ধ করতে গিয়ে আমার ছেলে কি করলো, যে ধরা পড়লো বা তাকে আটকে রেখেছে, তাহলে তাদের কাছে যে কি করে আমরা ছোট হব। তো এখানে আমরা দেখেছি যে লেখিকার হাজবেন্ড, তার হলো হাজবেন্ডের 2 বন্ধু, একজনের নাম বাঁকা আর আরেকজনের নাম ফকির, ইনারাও কি ছিলেন, ইঞ্জিনিয়ার ছিলেন। তো বলতেছে যে ইনারা মানে মনে করছে যে আসলে রুমিকে যে কোনো ভাবে কি করতে হবে, যে মানে ছাড়াই নিয়ে আসতে হবে। বলছে শরীফকে দিয়ে রুমির প্রাণ ভিক্ষা চেয়ে একটা মার্সি পিটিশন করিয়ে তদবির করলে রুমি হয়তো ছাড়া পেয়ে যেতেও পারে। বাঁকার ফকির বলছে যে একটা মার্সি পিটিশন করা হোক, মানে কি শাস্তি মানে কমানোর বা প্রাণ ভিক্ষা চেয়ে একটা আবেদন।
কিন্তু কোনোভাবে লেখিকা এবং লেখিকার হাজবেন্ডের এটা মনে সায় দিচ্ছিল না, ভাবছিল যে না, এটা করলে কি করা হবে, রুমির আদর্শকে অপমান করা হবে। সে কখনোই এই কথা শুনলে রাজি হবে না যে তাদের কাছে যে ক্ষমা চাইতে হবে বা তাদের কাছে ছোট হয়ে আবেদন করতে হবে, এটা কোনোভাবেই সম্ভব নয়। কিন্তু ওই যে মায়ের মন, মা একবার বলছে যে যে কোনো যাই কিছু করা লাগুক আমার ছেলেকে আমি কি করব, ফিরিয়ে আনবো। আবার একবার বলছে যে না, কোনোভাবেই ওই পাকিস্তানি খুনি সরকারের কাছে আমরা মোটেও ছোট হব না। তো এরকম অবস্থা দিয়ে বলছে, এই যে দেখো, বলছে যে সামরিক জান্তার বিরুদ্ধে রুমি মুক্তিযুদ্ধে যোগ দিয়েছে, সেই সরকারের কাছে মার্সি পিটিশন করলে রুমি সেটা মোটেও পছন্দ করবে না। আর বলছে রুমি তাহলে আমাদের কোনোদিনও ক্ষমা করতে পারবে না। বাঁকা ফকির অনেকভাবে শরীফকে বুঝিয়েছে ছেলের প্রাণটা আগে। রুমির মতো এমন অসাধারণ মেধাবী ছেলের প্রাণ বাঁচলে দেশের মঙ্গল। তার মানে কি, যে সেই শরীফের মানে বন্ধুরা বারবার বলছে যে শোনো, রুমি অত্যন্ত কি মেধাবী একজন ছাত্র। রুমি কিন্তু কি ছিল, 1971 সালে সেই তোমার ইঞ্জিনিয়ারিং কলেজের প্রথম বর্ষের ছাত্র ছিল, অত্যন্ত মেধাবী একজন ছাত্র। তো বলছে যে ও পরবর্তীতে কি করবে, দেশের কল্যাণে কাজ করবে, যে কোনো উপায়ে হোক রুমিকে কি করতে হবে, ফেরত নিয়ে আসতে হবে। কিন্তু ওই যে বলছে প্রাণ ভিক্ষা, দয়া ভিক্ষা, এগুলা যদি করি তাহলে কখনোই এটা রুমি কি করবে না, মেনে নিবে না। এটা আসলে ওর আদর্শকে অপমান করা হবে। তো এই জন্য মানে কি, যে শেষ পর্যন্ত তারা সিদ্ধান্ত নিয়েছে যে না, যত কষ্টই হোক আমি কোনোভাবেই ওই পাকিস্তানি সরকারের কাছে মার্সি পিটিশন করব না। এরকম করে দুদিন দুরাত কাটার পরে শেষ পর্যন্ত মা কি করেছে, বুকে পাষাণ তুলে দিয়ে চিন্তা করেছে যে না, কোনোভাবেই আমার ছেলে যদি ছাড়া পায় তো পাক, না পেলে না পাক, আমি কোনোভাবেই ওই পাকিস্তানি খুনি সরকারের কাছে মার্সি পিটিশন করব না। এরকম করেই আমরা এই যেটা 5 সেপ্টেম্বর রবিবার 1971, এই 5 সেপ্টেম্বরের ডেটা শেষ হয়েছে। এরপরে দেখো আমরা দেখতে পাচ্ছি 11ই অক্টোবর সোমবার 1971। বলছে যে শরীফ বলল, সেই যে মাসখানেক আগে কাগজে পড়েছিলাম ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের কথা, আমাদের যে বীর শ্রেষ্ঠ মতিউর রহমান আছে, যিনি হচ্ছে কি করেছিলেন, যে পাকিস্তানি ঘাঁটি থেকে বিমান চুরি করে, বিমানের নাম ছিল T-33, ওই বিমানটা তিনি চুরি করে নিয়ে কি করছিলেন, চলে আসছিলেন। আসতে গিয়ে তার বিমানটা কি হয়েছিল, ক্রাশ হয়েছিল। তার মানে কি, যে উনি সেই পাকিস্তানের করাচিতেই ছিলেন, সেই বিমান ঘাঁটি থেকে তিনি বাংলাদেশে এসে যুদ্ধ পরিচালনা করবেন বলে তিনি সেই বিমানটা চুরি করে নিয়ে আসছিলেন। আসার সময় তার বিমানের ইঞ্জিনে কি হয়েছিল, আগুন লেগে গিয়েছিল এবং তিনি ওখানেই মারা গিয়েছিলেন। তো এখানে সেই গল্পটা করছে যে তার সম্বন্ধে আজ শুনে এলাম, মানে কি, যে লেখিকার হাজবেন্ড অফিস থেকে ফিরে ঘরে ফিরে এই গল্পগুলো করছে, যে তার ওয়াইফের সঙ্গে, মানে আমাদের এই জাহানারা ইমামের সঙ্গে, যে বলছে যে তার সম্বন্ধে আমি শুনে আসলাম, মানে মতিউর রহমানের সম্পর্কে শুনে আসলাম। বলছে কি শুনে এলে, কোথায় শুনলে? তো বলছে ওই যে ডাক্তার রাব্বির কাছে। তার মানে কি, যে সে ডাক্তার রাব্বি, এখানে আরেকটা চরিত্র আমরা দেখতে পাচ্ছি। বলছে যে আমাদের সুজার ভাস্তে, মানে ইঞ্জিনিয়ার, এই শরীফের আরেকটা বন্ধু ছিল ইঞ্জিনিয়ার, যিনি ছিলেন সুজা। তো বলছে ওই সুজার ভাইয়ের ছেলে হলো, তিনি ডাক্তার ছিলেন, ওনার নাম রাব্বি। তো বলছে যে ওনাদের কাছে শুনে আসলাম যে মতিউরের ফ্যামিলি কি করবে, সেই 29 সেপ্টেম্বর করাচি থেকে ঢাকায় চলে এসছে। আর বলছে মতিউর রহমানের শ্বশুর গুলশানের এক বাড়িতে থাকে, সেইখানে কি করা হবে, 30 তারিখে মতিউরের চল্লিশা করা হবে বা চল্লিশা করা হয়েছে। এই সময় মানে এই কথাটাই এখানে ব্যক্ত করেছেন যে আমি শুনে আসলাম এরকম। মতিউর রহমান, তো মতিউর রহমানের কথা তো সবাই তখন জানতেন যে উনি আসলে ওখানে মানে বিমান ক্র্যাশে তিনি মারা গিয়েছেন। তো বলছি যে এরকম নাকি ওনারা গুলশানের এই বাড়িতে ওনার শ্বশুর থাকে, তাহলে ওনার ফ্যামিলি চলে এসছে করাচি থেকে 29 তারিখে এবং 30 তারিখে মতিউরের চল্লিশা হয়েছে। তো বলছে যে রাব্বি ওই চল্লিশায় গিয়েছিল, সেটা বলছে যে সে সেখান থেকে এসে গল্প করেছে। তো এখানে বলছে যে লেখিকা বলছে যে মিসেস মতিউর নাকি বাংলা বিভাগের মনিরুজ্জামানের শালী। তার মানে কি, বাংলা বিভাগের শিক্ষক ছিলেন মনিরুজ্জামান, তাহলে ওনার শালী ছিল এই আমাদের মতিউর রহমানের ওয়াইফ। ওনার নাম ছিল, ছোট নাম ছিল মিলি, ডাক নাম ছিল মিলি। তো এই মিলির বড় বোনের নাম ছিল ডলি, যিনি আবার কি ছিলেন, এই আমাদের জাহানারা ইমামের আবার বান্ধবী বা এরকম পরিচিত জন ছিলেন। তো বলছে যে হ্যাঁ হ্যাঁ, ডলির কথা মনে পড়ে মনটা খারাপ হয়ে গেল। বলছে যে ডলি, মনিরুজ্জামান স্যার
বলছে যে ওনাদের কোনো খবরই জানি না, মানে এখানে আর কি ঘরোয়া কিছু আলাপ। যে তারপরে বলল যে তারা যে কোথায় আছে, যদি মানে এপারে থাকতো কিংবা যদি ওপারে যেত, যদি যাইতেন তাহলে টিভিতে কোনো না কোনো ভাবে, বা টিভি তো না, রেডিওতে, বলছে যে রেডিওতে কোনো না কোনো ভাবে তাদের কণ্ঠস্বর শুনতেই পেতাম, কারণ তারা কি ছিল, এগুলো বেতারের সঙ্গে তাদের মানে তারা জড়িত ছিল। তো এগুলো বলছে। তারপরে বলছে যে ওই যে বেতারে যে খবর দেখলেন, সিঁড়ির মাথা থেকে যে জামি ডাকছিল যে মা উপরে চলে এসো, একটা মানে এখানে অনুষ্ঠান হচ্ছে, তো সেখানে যে লোকটা বলেছিল যে তিনি সালে আহমেদ, এবং সেই কথিকা এবং চরমপত্র পড়েছিলেন। তো লেখিকা এখানে এসে তিনি বলেছেন যে দু একদিন পরেই তিনি বুঝেছিলেন যে আসলে সেই কণ্ঠটা ছিল হাসান ইমামের। বলছে ইংরেজি খবর ও ভাষ্য প্রচার করে যারা, এখানে আরো কিছু নাম দেওয়া আছে, যেমন বলছে যে আবু মোহাম্মদ আলী, আহমেদ চৌধুরী আলী, তারপরে আলী জাকের, আলমগীর কবির, তারপরে গায়কদের গলা রথীন্দ্রনাথ রায়, আব্দুল জব্বার, অজিত রায়, ইন্দ্রমোহন রাজবংশী, হরলাল রায়। তারপরে কথিকা যারা যারা করতেন তারা হলো সৈয়দ আলী আহসান, কামরুল হাসান, ফয়েজ আহমেদ, মানে কি, তারপরে যারা নাটক করতেন রাজু আহমেদ, মাধুরী চট্টোপাধ্যায়। তো লেখিকা এখানে বলছে যে এদের সবার গলা আমি এক লহমাতেই বুঝে যায়। এক লহমা মানে কি, একদম মনে করা যে শোনার সঙ্গে সঙ্গে এক মুহূর্তেই চিনে যায়, যে এতটাই তাদের অনুষ্ঠান তিনি দেখেছেন বা অনুষ্ঠান তিনি শুনেছেন, শুনে শুনে তাদের কণ্ঠটা তার কাছে একদম মুখস্থ। তো এখানে সেই মতিউর রহমানের চল্লিশা, তারপরে সেই মনিরুজ্জামান স্যার, তারপরে ডলি, তারপরে মানে এই মিসেস মতিউর, এদের কথা, এবং সেই যে তিনি অনুষ্ঠান দেখেছিলেন, সেই অনুষ্ঠানে যিনি চরমপত্র পড়েছিলেন, তাদের বিষয়টা নিয়ে এখানে তারা একটা ঘরোয়া কি করেছে, আলাপ করেছে, সেটা তিনি এই দিনপঞ্জিতে তুলে দিয়েছেন। এরপরে দেখো যেটা একদম আমাদের মনে করা যে 1971-এর যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন, সেটা হলো কি 16ই ডিসেম্বর। 16ই ডিসেম্বর কি ছিল, বৃহস্পতিবার ছিল, যেদিন আমরা কি করেছি, পাকিস্তানিদের পক্ষে বিজয় লাভ করেছিলাম। বলছে যে আজ সকাল 9টা পর্যন্ত যে আকাশ যুদ্ধ বলছে বিরতির কথা ছিল, সেটা বিকেল 3টে পর্যন্ত বাড়ানো হয়েছে। তার মানে কি 9টায় যুদ্ধ শেষ হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু সেটা 3টা পর্যন্ত কি করা হয়েছিল, যে বাড়িয়ে দেওয়া হয়েছিল। তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে সেই মানে খুবই স্বাভাবিক যে পুরা ঢাকা শহরের মধ্যে একটা চাঞ্চল্য বিরাজ করবে, পাকিস্তানি আর্মিরা সারেন্ডার করবে। তো এখানে আবার দেখতে পাচ্ছি যে দেখো লেখিকার এই দিনটা কত কষ্টের ছিল, যে সেই সকাল থেকে বলছে কলিম, হুদা, লুলু, এগুলা হলো লেখিকার কি পরিবারের সদস্য, তার মায়ের বাড়ির লোক বা শ্বশুর বাড়ির লোক। বলছে দলে দলে লোক জয় বাংলা ধ্বনি তুলে রাস্তায় বেরিয়ে পড়ছে, কারফিউ উপেক্ষা করছে। যে কি করেছে, পাকিস্তানিরা যে কারফিউ দিয়েছে সেটা সব কি করা হয়েছে, মানে সেটা ভেঙেই লোকজন ভিতরে চলে যাচ্ছে। তারপরে এখানে লেখিকার বাড়িতে মঞ্জু এসেছিলেন, ওনার 2 মেয়ে এসেছিল, ওনারা কি করেছে, যে বাংলাদেশের পতাকা গাড়িতে লাগায়ে চলে এসেছে, এবং যাওয়ার সময় লেখিকাও কেউ দিয়ে গিয়েছিল। আর বলছে দেখো আজ শরীফের কুলখানি, তার মানে কি অলরেডি লেখিকার স্বামী 2 দিন আগে কি হয়েছে, মারা গিয়েছে হার্ট অ্যাটাক করে। সেই যে ধরে নিয়ে গিয়েছিল, ধরে নিয়ে গিয়ে তার উপরে যে অত্যাচার চালানো হয়েছিল, তারপরে বেচারি আর সুস্থ হয়ে উঠতেই পারেনি, হার্ট অ্যাটাক করে সর্বশেষে মারা গেল। 16ই ডিসেম্বর কি হচ্ছে, তার কুলখানি হচ্ছে। তাহলে লেখিকার মনের কি বিপর্যস্ত অবস্থা, ছেলেকে হারিয়েছে, ছেলের কোনো লাশ পর্যন্ত পায়নি, ছেলেকে কি করা হয়েছিল, এবং তার স্বামীও সেই বিজয়ের দিন তার কুলখানি করতে হচ্ছে। এখানে তার বিভিন্ন পরিবারের সদস্যের কথা বলা আছে, তারপরে কিছু খাবারের কথা বলা আছে, যে কি কি রান্না করবে সেদিন। তাহলে এই যে একটা হৃদয় বিদারক ঘটনা, যে একটা পরিবারের অবস্থা দেখলেই আমরা পুরো কি, যে আমাদের এই দেশীয় মানুষদের অবস্থা বুঝতে পারি, যে সেই পাকিস্তানি যে বাহিনীরা ছিল আমাদের এই দেশের মুক্তি নিয়ে আসতে গিয়ে, স্বাধীনতা নিয়ে আসতে গিয়ে আসলে কিরকম অবস্থা তৈরি হয়েছিল এবং কতটা দাম দিতে হয়েছিল। তো আমরা দেখেছি যে তোমাদের বাংলা বইয়ে কিন্তু বলা আছে যে 90,000 সৈন্য নিয়ে কি করা হয়েছিল, সেই পাকিস্তানরা সারেন্ডার করেছিল, এবং বিশ্ব পরিচয়ে বলা আছে 93,000। তো তোমাদের যে বইয়ে যে সংখ্যাটা দেওয়া আছে, তোমরা বাংলা বইয়ে যে সংখ্যাটা দেওয়া আছে সেটাই ব্যবহার করবে, এবং যেটা বিশ্ব পরিচয়ে যে সংখ্যাটা দেওয়া আছে সেটাই তোমরা ব্যবহার করবে। তো ঠিক আছে, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং এই অংশটা বাড়িতে খুব সুন্দর করে সবাই কি পড়বে, এবং ছোট ছোট প্রশ্নগুলি বাসায় তৈরি করে রাখবে।
Goodbye, everybody. ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।